রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ক্রোয়েশিয়ায় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ করেছে শত শত বিক্ষোভকারী। স্পেনের সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বিক্ষোভ হয়েছে ফিলিপিন্সেও। এদিকে গ্রিসে ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান বিলম্ব হওয়ায় প্রতিবাদ জানায় দেশটির কৃষক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন, তবে তাকে দেশ ছাড়ার জন্য চাপ দিচ্ছে শাহবাজ সরকার বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। যুদ্ধ আর ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে রেকর্ড মুনাফা করেছে অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের নতুন এক রিপোর্ট বলছে 2024 সালে বিশ্বের শীর্ষ 100 অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আয় পৌঁছেছে প্রায় $679 বিলিয়ন। এ তালিকায় এগিয়ে রয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। চীনের কারণে এশিয়া ও ওশেনিয়ার সামগ্রিক আয় সামান্য কমেছে। রাশিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেপোলিয়নের জয়ের 220 বছর পূর্তি উদযাপন করেছেন চেক রিপাবলিকের বাসিন্দারা। 19 শতকের পোশাক পরে যুদ্ধক্ষেত্রের আবহ সৃষ্টি করেন তারা। এই আয়োজন দেখতে ভিড় করেন হাজারো মানুষ। এবার শুনবেন বিস্তারিত। রাজপথে জড়ো হয়েছেন শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় রোববার ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব সহ 3টি শহরে হাজারো মানুষ বর্ণবাদ, ব্যক্তিত্ব উপাসনা ও সাম্যবাদ বিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে পুলিশ। সম্প্রতি সার্বিয়ান সংখ্যালঘুর ওপর হামলার কারণে ফুঁসে ওঠে দেশটির জনগণ। স্পেনের প্রধান বিরোধী দল পার্তিদো পপুলারের নেতা আলবের্তো নুনেস ফেইজো গণমঞ্চ থেকে জরুরি নির্বাচনে ডাক দেন। এ উপলক্ষে রাজধানী মাদ্রিদে স্পেনের পতাকা হাতে জড়ো হন হাজারো আন্দোলনকারী। প্রায় 40,000 সমর্থক দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় রাস্তায় নামে শত শত মানুষ। প্ল্যাকার্ড হাতে সরকারের দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা অভিযোগ করেন সরকারি তহবিলের 1 ট্রিলিয়নের বেশি অর্থ গোপন বরাদ্দ ও অনিয়মে নষ্ট হয়েছে। দেশটির রাজধানী ছাড়া অন্যান্য শহরেও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন অনেকে। এদিকে গ্রিসে কৃষকেরা ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান বিলম্ব এবং দুর্নীতির তদন্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন। প্রায় 600 মিলিয়ন ইউরোর অনুদানের বিলম্ব নিয়ে ক্ষোভ জানান তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। কারাবন্দী ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পিটিআই। এমন অবস্থায় ভারতীয় গণমাধ্যমে ইমরান খানের বোনদের দেয়া বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তানে। কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর নিয়ে উত্তাল পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। এমন অবস্থায় তার বেঁচে থাকার কথা নিশ্চিত করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের সিনেটর খুররম জিশান। জানান সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে আদিয়ালা জেলে বন্দী আছেন। কারাগারে ইমরান খানকে একা রাখা হচ্ছে উল্লেখ করে তাকে পাকিস্তান ছাড়ার জন্য সরকার চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন এই পিটিআই নেতা। এ সময় শাহবাজ সরকার ইমরান খানের জনপ্রিয়তায় আতঙ্কিত বলেও মন্তব্য করে ওই সিনেটর। এমনকি পরিবার, আইনজীবী এবং পিটিআইয়ের সিনিয়র নেতৃত্বের সঙ্গে ইমরান খানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি বলেও দাবি করেন খুররম। সরকারের এমন কর্মকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পিটিআইয়ের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখপাত্র আদিল ইকবাল। দলের বিরুদ্ধে যে কোনো বেআইনি পদক্ষেপের জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন এই পিটিআই নেতা। এর আগে আদিয়ালা কারাগারের সামনে ইমরান খানের সঙ্গে দেখা করার দাবিতে টানা 16 ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে পিটিআই দলের নেতারা। এদিকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের দ্বিমুখী আচরণ নিয়ে পাল্টা সমালোচনা করেছেন ইমরান খানের বোন নুরিন নিয়াজি। বারবার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হয় বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বলেও জানান তিনি। ইমরান খানের বোনদের ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারের সমালোচনা করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার। পাকিস্তান সরকারের বিরুদ্ধে কথা বলায় তীব্র নিন্দা জানান তিনি।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 সালে শীর্ষ 100 কোম্পানির অস্ত্র ও সামরিক সেবার মুনাফা দাঁড়িয়েছে $679 বিলিয়ন। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি 5.9%। ইসরায়েল গাজা যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত, আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক বাজেট বাড়ার ধারাবাহিকতা এই আয়ের মূল চালিকা শক্তি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোই সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে। শুধু যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আয় 3.8% বেড়ে মোট $334 বিলিয়ন পৌঁছেছে। লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান ও জেনারেল ডাইনামিক্স ছিল শীর্ষে। ইলন মাস্কের স্পেসএক্স প্রথমবারের মতো তালিকায় জায়গা পেয়েছে। তাদের প্রতিরক্ষা আয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে $1.8 বিলিয়ন। ইউরোপের 26 কোম্পানির সম্মিলিত আয় 13% বেড়ে মোট $151 বিলিয়ন পৌঁছেছে। ইউক্রেনের জন্য গোলাবারুদ তৈরি করে চেক কোম্পানি চেকোস্লোভাক গ্রুপ 193% প্রবৃদ্ধি করেছে, যা এই বছরের সর্বোচ্চ। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তালিকায় রাশিয়ার দুটি কোম্পানি আছে, যাদের সম্মিলিত আয় 23% বেড়ে দাঁড়িয়েছে $31.2 বিলিয়ন। অপরদিকে চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের JCS ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি আয় বাড়িয়েছে 41%। যুদ্ধের কারণে দুই দেশেই বাড়ছে অস্ত্রের চাহিদা। প্রথমবারের মতো শীর্ষ 100-তে মধ্যপ্রাচ্যের 9টি কোম্পানি জায়গা পেয়েছে। 14% প্রবৃদ্ধি হয়ে সম্মিলিত আয় হয়েছে $31 বিলিয়ন। তীব্র সমালোচনা সত্ত্বেও গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের 3 কোম্পানি আয় বাড়িয়েছে 16%। শুধু এলবিটার আয়ই $6.28 বিলিয়ন। তুরস্কের 5 কোম্পানি মিলিয়ে আয় করেছে $10.1 বিলিয়ন। দেশটির বাইকার কোম্পানির 95% রপ্তানি নির্ভর আয়ই এখন বৈশ্বিক ড্রোন বাজারের গুরুত্ব বাড়িয়ে তুলেছে। এদিকে চীনের 8টি বড় প্রতিষ্ঠানের আয় কমেছে 10%। বিশেষ করে নরিকর আয় 31% কমেছে, যার প্রভাবে এশিয়া ওশেনিয়া অঞ্চলের মোট বিক্রি খানিকটা হ্রাস পেয়েছে। তবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় চিত্র উল্টো। তীব্র চাহিদা ও আঞ্চলিক উত্তেজনায় তাদের অস্ত্র বিক্রি বেড়েছে যথাক্রমে 40% ও 31%। কোরিয়ার হানাহুয়া গ্রুপের বিক্রি বেড়েছে 42%। বিশ্বব্যাপী সংঘাত যত বাড়ছে, অস্ত্রশিল্পের মুনাফাও তত দ্রুত বাড়ছে, এমনটাই বলছে সিপ্রির রিপোর্ট। আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা যত বাড়বে, অস্ত্র উৎপাদন ও ব্যবসা ততই শক্তিশালী হবে, এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা। দেখে মনে হবে যেন ঊনবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্র। বিশাল এলাকা জুড়ে ঘোড়া, তলোয়ার, গোলাবারুদ, কামান নিয়ে তৈরি শত শত সৈনিক। যে কোনো মূল্যে জয় ছিনিয়ে আনাই যেন তাদের একমাত্র লক্ষ্য। একবিংশ শতাব্দীতে এসেও এমন দৃশ্যের দেখা মিলছে চেক প্রজাতন্ত্রে। রাশিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেপোলিয়নের জয়ের 220 বছর উদযাপনে প্রতীকী এই যুদ্ধের আয়োজন করে চেক প্রজাতন্ত্র। এ সময় 19 শতকের সৈনিকদের পোশাকে অভিনেতাদের যুদ্ধের ময়দানে দেখা যায়। তারা যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে মঞ্চায়ন করেন। এই লড়াই চলে প্রায় 90 মিনিট ধরে। অভিনেতাদের অনেকে এই অনুষ্ঠানে বছরের পর বছর ধরে অংশ নিয়ে আসছেন। নেপোলিয়ন অস্ট্রালিৎসের যুদ্ধে তার সামরিক দক্ষতা দেখান। প্রায় 73,000 সৈন্য নিয়ে তিনি রাশিয়ার প্রথম আলেকজান্ডার ও অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিসের 85,000-এর বেশি সৈন্যকে পরাজিত করেন। পরাজয়ের 4 দিন পর অস্ট্রিয়া অস্টারলিৎসের দুর্গে একটি যুদ্ধবিরতিতে সই করতে বাধ্য হয়। একই মাসে প্রেসবার্গে শান্তি চুক্তি হয়, যা ইউরোপের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে সাজায় এবং ফ্রান্সকে প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে।